ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা চরমে, একাধিক প্রাণহানি ও সামরিক হামলা, দেশে দুর্ঘটনায় নিহত ৫ জন। মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫ জন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা অ্যাম্বুলেন্সের যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার ৮ মে দুপুর ১:৩০টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদি খাঁ নিমতলা মডার্ন গার্ডেন সিটির সামনে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সামাদ ফকির ৬০ বছর বয়সী, তার ছেলে হাফেজ বিলাল ৪০ বছর বয়সী, সামাদ ফকিরের মেয়ে আফসানা ২০ বছর বয়সী ও অ্যাম্বুলেন্স চালক মাহবুব ৪০ বছর বয়সী। আহতরা হলেন শারমিন আক্তার ২৭ বছর বয়সী, তার মেয়ে তাসকিয়া ৩ বছর বয়সী ও তার বাগ্নী মারিয়াম ৭ বছর বয়সী। ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদি খানের নিমতলা এলাকায় চাকা বিকল হয়ে যায়। এরপর মহাসড়কের পাশে চাকা মেরামত কাজ করা হচ্ছিল। এই সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং সেখানে দাঁড়িয়ে থাকা আরোহীদের চাপা দেয়। বাস চাপায় অ্যাম্বুলেন্সের এক নারী আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে আরও ৪ জনের মৃত্যু হয়। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশের ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এই ব্যাপারে সিরাজদি খান উপজেলা ফায়ার সার্ভিস ওয়্যারলেস অফিসার মোহাম্মদ আরিফ আনোয়ার বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সের চাকা ভাসতে হওয়ার কারণে চাকাটি ঠিক করছিল। এই সময় দক্ষিণবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস এসে অ্যাম্বুলেন্সের যাত্রীদের উপর উঠিয়ে দেয়। হাসাডা হাইওয়ে পুলিশ ইনচার্জ ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১ জন এবং ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। মুন্সিগঞ্জে ট্রিপল মার্ডার, ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন। ৪ বছর আগে মুন্সিগঞ্জ উত্তর ইসলামপুরে ইত্তেজিংয়ের সালিশ বৈঠকে কেন্দ্র করে ৩ জনকে হত্যার দায়ে ৩ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের রায় দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল। এছাড়াও ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৮ মে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩ এর বিচারক মাসুদ করিম এই রায়ের ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সৌরভ প্রধান, রনি ব্যাপারী এবং শিহাব প্রধান। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন সাকিব প্রধান, শামীম প্রধান, অনিক ব্যাপারী, রায়হান এবং ছোট জাহাঙ্গীর। আসামিদের মধ্যে সাকিব এবং শামীম আপন ৩ ভাই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের স্পিকার পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বেলাল হোসেন। এদিকে মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও মামলার বাদী খালেদা আক্তার। তিনি বললেন, এই মামলার ন্যায় বিচার পাইনি। স্বামী হত্যা বিচারের জন্য প্রয়োজনে উচ্চ আদালতে যাব। যতদিন বেঁচে আছি ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাব। এ সময় কান্নায় ভেঙে পড়ে রাষ্ট্র ও বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর বেলাল হোসেনের রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালে ২৪শে মার্চ বিকেলে মুন্সিগঞ্জ শহরের উপর ইসলামপুর এলাকায় ২ দল কিশোর তরুণের মধ্যে হাতাহাতি হয়। সমস্যা মেটাতে সেদিন রাতে ২ পক্ষকে সালিশে ডাকা হয়। সেখানে সৌরভ, শিহাব ও শামীম পক্ষের ছুরিকাঘাতে প্রাণ যায়। অপর পক্ষের মোহাম্মদ ইমন হোসেনের ২২ বছর বয়সী, মোহাম্মদ সাকিব হোসেন ১৯ বছর বয়সী ও মিন্টু প্রধান ৪০ বছর বয়সী। পরে নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার ২৬শে মার্চ বাদী হয়ে মামলা দায় করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক। জম্মু কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনা পাকিস্তান ভারতে চলমান অপারেশন সিন্দুরে শতাধিক নিহত হয়েছে বলে দাবি করেছেন নয়াদিল্লি। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে ভারতের এই প্রতিরক্ষামন্ত্রী বলেছে, অপারেশন সিন্ধু চলমান রয়েছে। এর ফলে পাকিস্তানের সামরিক বাহিনী কোনো ধরনের উত্তেজনা তৈরি করলে ভারতীয় সেনাবাহিনী তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। দিল্লিতে সর্বদলীয় বৈঠকে অংশ নেওয়া দেশটির বিরোধী দলীয় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের নেওয়া পদক্ষেপ কংগ্রেসের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন।
পাশাপাশি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় নরেন্দ্র মোদী সরকারের প্রতি কংগ্রেসের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কংগ্রেস নেতা খাড়গে বলেন, তারা যা বলেছে আমরা তা শুনেছি। তারা কিছু তথ্য গোপনীয় থাকবে বলে জানিয়েছেন। আমরা বলেছি আমরা সরকারের সঙ্গে আছি। এর আগে বুধবার ভারতের সরকার একাধিক সূত্র পাকিস্তানে হামলার অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করেছিল। সন্ত্রাসী কাজে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করে দেওয়া দাবি জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান জুড়ে ভারতের রাতভর ড্রোন হামলা, ২৫টি ভূপাতিত। পারমাণবিক অস্ত্রতার প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মাঝে গত ২ দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতের একদিন পর আবারও পাকিস্তানের বিভিন্ন এলাকায় লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী বলেছে ভারতীয় সামরিক বাহিনীর ছোড়া অন্তত ২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও এর আগে গুলি চালিয়ে ভারতীয় ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছিল পাকিস্তান। গত ২২ এপ্রিল পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্ত উত্তেজনার পর বুধবার গভীর রাতে পাকিস্তানের ৯টি স্থানীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতের সামরিক বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের এই হামলার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন। তার হুমকির মাঝেই দেশটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। বুধবারের হামলা পাল্টা হামলা উভয় পক্ষের অন্তত ৪৫ জন নিহত হয়েছে। তাদের মধ্যে নারী শিশুও রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে তারা এখন পর্যন্ত দেশ জুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি ২৫টি ভূপাতিত করেছে। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে বলেছে গত রাতে ভারতের একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরও একটি আগ্রাসনের কাজ করেছে। ভারতের ছোড়া একটি ড্রোন পাকিস্তানের সেনাবাহিনীর এই সদর দপ্তরের কাছে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন লাহোরের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে ভারতীয় একটি ড্রোন আঘাত করেছে। এতে সেখানে অন্তত ৪ জন আহত হয়েছে। এর আগে তিনি বলেছিলেন অভিযান এখনও চলছে। ভারতীয় ড্রোনের আঘাতে পাকিস্তানের পাঞ্জাবের সিন্ধুতে এক বেসামরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় ড্রোনের বিধ্বস্ত স্থলে অনেক মানুষ জামায়াত হয়েছেন। এ সময় অনেকে সামরিক স্থাপনার কাছাকাছি ভিড় জমান। লাহোর জুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে বলে বাসিন্দারা জানিয়েছেন। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত করাচি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ইসলামাবাদ ও লাহোরে উড্ডয়ন অবতরণ সাময়িক স্থগিত রাখা হয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান দুইটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতা লাভের পর থেকে ৭৫ বছরের বেশি সময় ধরে ভারতের একমাত্র মুসলিম সংখ্যা গরিষ্ঠ অঞ্চল জম্মু কাশ্মীর নিয়ে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে বিবাদ চলে আসছে। ভারত ও পাকিস্তান উভয় দেশেই কাশ্মীরের পূর্ণ মালিকানা দাবি করেন। হিমালয় গেসা এই অঞ্চল নিয়ন্ত্রণে নিয়ে অতীতে অন্তত ৩ বার যুদ্ধ জড়িয়েছেন দেশ দুটি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আমরা এই শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেব। পাকিস্তানের ৪টি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। পাকিস্তান এয়ারফোর্স অথরিটি এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সাথে যোগাযোগ বজায় রাখতে অনুরোধ করেছে। বৃহস্পতিবার ৮ মে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে বুধবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারত বিমান হামলা চালানোর পর দেশটির বিমান চলাচল বন্ধ হয়। যদিও পরে পাকিস্তান বিমানবন্দর কর্তৃক জানায় পাকিস্তানের সব বিমানবন্দর এবং আকাশসীমা সম্পূর্ণরূপে চালু আছে। ফ্লাইট রাডার ২৪ জানিয়েছে ভারতের হামলার পর পাকিস্তানের মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতের ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে মিডিয়া রিপোর্ট এবং এয়ারলাইন্স নির্দেশনা জানা গেছে ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তবে এই বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া
যায়নি। বিবিসি বলেছে ভারতের 20টিরও বেশি বিমানবন্দর আগামী 10 মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। মিডিয়া রিপোর্টস অ্যান্ড বিমান সংস্থাগুলোর ট্রাভেল অ্যাডভাইজারিতে এমন তথ্য পাওয়া গেছে। বন্ধ হয়ে যাওয়া এসব বিমানবন্দরে বেশিরভাগই উত্তর ভারতের। তবে এই বিষয়ে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বিমানবন্দর নিয়ন্ত্রক সংস্থা থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার রাতের মধ্যে পাকিস্তানে মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করেছে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে। এছাড়া সীমান্তে রাখা দুধনিয়ান্তরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমের এক্সপ্রেস টিভিউ। এর আগে পাকিস্তানের ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত মধ্যরাতে তাদের 5টি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে। এতে 3 জন নিহত ও 12 জন আহত হয়েছে। সংবাদ মাধ্যম জিও নিউজকে ভারতের হামলার ক্ষয়ক্ষতি নিয়ে তিনি বলছেন, কোটলি, ভাওয়ালপুরের পূর্ব আহমেদপুর ভাগ, মুজাফফরাবাদ এবং মুরদিকেতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে পূর্ব আহমেদপুর আমরা একটি শিশু নিহত হওয়ার তথ্য পেয়েছি, সেখানে 12 জন আহত হয়েছে। অপরদিকে কোটলিতে 2 বেসামরিক মানুষ মারা গেছেন। আহমেদপুর এবং কোটলির 2 মসজিদে ভারতের মিসাইল আঘাত হেনেছে দাবি করে এই সামরিক কর্মকর্তা বলেছে, মসজিদের উপর এসব হামলা প্রমাণ করে এগুলো আরএসএসের হিন্দুত্ববাদী মতাদর্শ, কারণ তারা মসজিদে হামলা চালিয়েছে। অপরদিকে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে একটি রাস্তায় মিসাইল আঘাত হেনেছে, সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন সিন্ধু নামের এই অভিযান পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামোর লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের উপর কোনো হামলা চালানো হয়নি। বিবৃতিতে তারা বলেছে, কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্ধু পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে 9টি জায়গায় আঘাত হানা হয়েছে। সার্বিকভাবে দেশ বিদেশের এইসব ঘটনার প্রেক্ষিতে মানবিক মূল্যবোধ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে সর্বস্তরে। আজ এই পর্যন্তই, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।